আসসালামু আলাইকুম, শুভরাত্রি। আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে যেখানে বসে আমার কথাগুলো শুনছেন এবং দেখছেন, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। চাকরির বাজার খুব কঠিন, মানে একটা সরকারি চাকরি আসলে যে সোনার হরিণ বলা হয়, আসলে সত্য। আমাদের দেশের যে পরিস্থিতি, তাতে অন্তত সরকারি চাকরি থাকলে মাস শেষে একটা পাওয়া যায়, এটা স্বাভাবিক। আমার কথাগুলো কে কোথা থেকে শুনছেন একটু আওয়াজ দিন, সাউন্ড ক্লিয়ার কিনা, এবং একটু শেয়ার করে দিন। সর্বোপরি কথা হলো যে এই যে বিভিন্ন ধরনের চাকরির মধ্যে সহকারী প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষক, এই চাকরিগুলো বর্তমানে খুবই একটা স্ট্যান্ডার্ডজনক চাকরি হয়ে গেছে। যে নিজের এলাকায় থেকে, নিজের বাড়িতে থেকে, নিজের বাড়ির খাওয়া খেয়ে এবং ভালো একটা এলাকায় সম্মানের সাথে মাস্টার মশাই সম্মানের সাথে বসবাস করা, আসলে এই চাকরিটা খুব একটা মজার চাকরি হয়ে গেছে। অন্যান্য চাকরির তুলনায় বিভিন্ন জায়গায় দৌড় ঝাঁপ দিতে হয়, সেটা না, এটা নিজের এলাকায় থাকা যায়, খুব মজা। আর এখন তো গ্রামে বলতে সেই ধরনের গ্রাম নেই যে আগে 10 কিলো 20 কিলো মানুষ পায়ে হেঁটেই শহর থেকে গ্রামে যেতেন। এখন প্রতিটি গ্রামে একেবারে নদী পর্যন্ত রাস্তা চলে গেছে, যেখানে মানুষ আগে যাওয়ার কল্পনাই করতে পারতো না, এখন সেখানে অটো বা সাইকেল বলেন, রিক্সা বলেন, সব যে কোনোভাবে সহজে চলে যাওয়া যায়। এই জন্য এই প্রাইমারি স্কুলের চাকরিগুলো খুব সহজ হয়ে গেছে। আর বিশেষ করে এই প্রাইমারি স্কুলের চাকরিগুলো মেয়েদের জন্য আরো বেশি ইজি হয়েছে, এবং সবচেয়ে ভালো ব্যাপারটা হয়েছে যে মেয়েরা এখন নিজের বাড়িতে থেকে খেয়ে সবকিছু করে খুব সুন্দর মতো এই প্রাইমারি চাকরিগুলো বা মাস্টারের চাকরি খুব সহজে করতে পারছেন। তো আজকে আমি এই প্রাইমারি নিয়োগ হয়ে গেছে অলরেডি 10,296 নাকি না 40, 10,219 জন এই পরীক্ষায় বা এই চাকরি লোক নিয়োগ করা হবে সারা বাংলাদেশের মধ্যে। তো সেই সিরিয়ালে আপনার নামটাও আসতে পারে। যদি আপনি একবারে কিছুই জানেন না বা কিছুই বোঝেন না, শূন্য থেকে শুরু করতে চাচ্ছেন, তাহলে হয়তো আপনি আমাদের পরামর্শ মতো চলেন বা পরামর্শ নেন, ইনশাল্লাহ আপনার ফল ভালো হবে। তো যে কথা আমি বলতে চাচ্ছি যে আজকে প্রাইমারি পরীক্ষার জন্য আপনাকে কি কি করতে হবে। আগে আপনাকে জানতে হবে যে প্রাইমারি পরীক্ষায় বসতে হলে আপনার প্রধান শর্তগুলো কি, সিলেবাসটা কি, কিভাবে আমি পড়ব, সিলেবাস সম্পর্কে ধারণা নেব, বিগত সালের প্রশ্ন সম্পর্কে ধারণা নেব, আমি কিভাবে সহজে মনে রাখতে পারবো, আর আমি পরীক্ষায় সহজে কিভাবে আমি প্রশ্নের উত্তর দিতে পারবো। 4টা অপশন তো সাধারণত সবগুলো প্রশ্নের সাথে মনে হয় যে এটা উত্তর, না না এটা, না এটা, না এটা, অর্থাৎ 4টাই কিন্তু সেম উত্তর, মানে একই ধরনের উত্তর মনে হয়। তো এদের মধ্যে বেছে কোনটা সঠিক উত্তর হবে, এটা সহজে মনে রাখার কৌশল, এবং এই বাকিগুলো যে কেন হবে না, এটাও যদি আপনি ব্যাখ্যাস্বরূপ বা বুঝে পড়তে পারেন, তাহলে দেখা গেছে যে ওই প্রশ্নের আলোকে অন্য প্রশ্নের উত্তর আপনার জানা হয়ে যাচ্ছে। অর্থাৎ যে 3টা প্রশ্ন, যে 3টার উত্তর আপনি জানেন না, বা যে 3টা উত্তর আপনার ভুল, কোথায় সেই 3টা সঠিক, সেটা জানলে কিন্তু আপনার প্রশ্ন আরো 3-4টা এগিয়ে যাচ্ছে। তো এরকম প্রতিটি প্রশ্ন যদি বুঝে করতে পারেন, তাহলে আপনার জন্য ভালো রেজাল্ট হবে ইনশাল্লাহ। তবে একবারে না পারলে দেখো শতবার, একটা কথা আছে, আপনি চেষ্টা করেন, ইনশাল্লাহ আল্লাহ আপনার সহায় হবেই। দীর্ঘ 25 বছর কষ্ট করেছেন বা 24 বছর কষ্ট করেছেন, বড় বড় প্রশ্ন মুখস্থ করেছেন, থিওরি মুখস্থ করেছেন, কিসের জন্য? এই একটা জিনিস, একটাই চাকরি। যদি আপনি একটা ভালো পজিশনে যেতে পারেন, তাহলে জীবনে আপনার সম্মানে দুটাই পাবেন, যেটা আপনার জন্য প্রয়োজন। মানুষের মতো মানুষ হয়ে বেঁচে থাকার জন্য একটাই দরকার, যেটা সম্মান এবং সম্মানী। তো যাই হোক, 11 গ্রেড হয়ে যাচ্ছে এই প্রাইমারি স্কুলের, এটা কিন্তু খুব ভালো একটা সম্মানের জব এবং সম্মানীয় ভালো। তো এটা যদি হয়ে যায়, আলহামদুলিল্লাহ আপনার জন্য অনেক বড়
একটা কিছু হয়ে যাবে। তো আসুন এবার আমরা একটু সিলেবাসটা নিয়ে আলোচনা করি। সিলেবাসের মধ্যে হলো প্রাইমারি যে এবার নতুন যে সার্কুলারটা আসছে সহকারী শিক্ষক পদে, সেখানে আপনার বাংলাতে হলো 25, ইংরেজিতে 25, গণিত আর বিজ্ঞান মিলে 20, আর সাধারণ জ্ঞান 20। এই সর্বমোট 90 মার্কসের পরীক্ষা হবে, 90 মার্কসের। আর বাকি 10 মার্কস হলো আপনার ভাইবা, 10 ভাইবা, মোট 100। এখন আপনি একটা জিনিস কল্পনা করে দেখেন যে এই 90 মার্কসের মধ্যে আপনি যদি 85 পান বা 85+ পান বা 85 পেলেন, তাতে আপনার ভাইবাতে যদি 4 দেয় 5 দেয়, সার্টিফিকেটে তো 4 আছে, যদি আপনি 4-5 দেয় তাতেও কিন্তু আপনার, যদি আপনি সুন্দর করে একটা পোশাক পরে আর একটু মাথা সকালে একটু গোসল করে যদি ভাইবা বোর্ডে ঢোকেন, তাতেও আপনাকে 5 দেবে। কিছুই পারলেন না তাতেও দেবে। তার মানে আপনি 85 + 90 হয়ে যাচ্ছে। তার মানে আপনার কিন্তু চাকরিটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর আরেকজন 90-র মধ্যে 80 পেয়েছে, সে ভাইবায় 10 পেয়েছে, তাহলে তার কত হলো? 80 আর 10 90, আর আপনার হয়ে যাবে 85, আর যদি 6ও পান 91। তার মানে আপনার চাকরিটা হয়ে যাবে। আর এবার সাধারণত মেধারই জয় বেশি। এবার মেধা কোটায় আপনার আছে হলো 93% মেধা কোটা, আর 7% হলো অন্য। একটা আছে মুক্তিযোদ্ধা কোটা হলো 5%, আর উপজাতি 1%, আর হলো আপনার প্রতিবন্ধী 1%। এই মোট 7%। তার মানে মেধাই কিন্তু আপনার জয়কার। এবার মেধার অগ্রাধিকার জয়কার, এবং আপনি একটু কষ্ট করেন পারবেন। একটা কথা মাথায় রাখবেন, যে যত বেশি চুরি করে, রাত জেগে চুরি করে, তার ফলাফলটা ভালো পাওয়া যায়। আপনি রুটিন বেঁধে এখন 14 থেকে 15 ঘন্টা পড়ালেখা করেন, বিশ্বাস করেন আপনার হয়ে যাবে। আপনি একাডেমিক পরীক্ষাগুলো যখন হয়েছে তখন কিন্তু আপনার আশেপাশে কেউ আসতে পারেনি, আসলে কিন্তু রাগ হয়ে গেছেন বা রাগ হতেন। আমিও কিন্তু একসময় হয়েছি, আমার একাডেমিক পড়াশোনার ক্ষেত্রে আমার পাশে কেউ ডিস্টার্ব করলে আমি খুব রাগ হতাম। তো সুতরাং এই পড়াগুলো আপনি এইভাবেই পড়েন যেন কেউ যেন আপনাকে কোনো রকম ডিস্টার্ব ফিল করতে পারে না। আমার কথাগুলো কি শোনা যাচ্ছে? সাউন্ড ক্লিয়ার? একটু কমেন্টসে জানান তো কে আছেন। কমেন্ট তো দেখা যায় না, একটু জানান। নাম বলেন, একটু কমেন্ট। এটা কি ডৌসিমেন না? উদয় বলছেন নিউ কোর্স কবে আনবেন? উদয় আমাদের বলেছেন, বলেন। উদয় বলেছেন যে নিউ কোর্স কবে আনবেন। হ্যাঁ, নিউ কোর্স খুব শীঘ্রই আনবো, এবং আপনাদের দাওয়াত দিলাম, আপনারা খুব শীঘ্রই পাবেন ইনশাল্লাহ। এবার আমি এই যে গণিত অংশে কিভাবে সহজে আপনি পূর্ণ মার্কস পাবেন। আপনি যদি একবারে গণিতে কিছুই বোঝেন না, তাহলেও আপনাকে দ্বারা পূর্ণ মার্কস অর্জন করা সম্ভব। শুধু আমার লেকচারগুলো আর আমার কথাগুলো একটু মেনে চলুন, ইনশাল্লাহ আপনি পূর্ণ মার্কস পাবেন। গণিতের মার্কসটা আমরা একটু দেখব যে গণিতে আসলে সিলেবাসটা কি আছে এবং কোথা থেকে কি আসতে পারে। গণিতে আছে দেখেন, আমি আমার মতো করে পুরো সিলেবাসটাকে সাজিয়েছি আমার মতো করে, যেন যে ক্লাসগুলো আমি নেব সেই ক্লাসগুলো আমি সুন্দর করে সাজিয়েছি। দেখেন, ঐকিক নিয়ম থেকে কি পড়তে হবে: নল, চৌবাচ্চা, তারপরে কাজ, তারপরে হলো দ্রুত, সময়, গতিবেগ, আর হলো নৌকা, আর ট্রেন, আর বানর। এই কয়েকটা পড়লে ঐকিক নিয়ম থেকে যে কোনো চাকরি পরীক্ষায় আপনি একটা অথবা দুইটা সবসময় কমন পড়বে। যে কোনো চাকরি পরীক্ষা, সে বিসিএস হোক, সে নন ক্যাডার হোক, সে তৃতীয় শ্রেণীর হোক, যে কোনো পরীক্ষায় এই অংশ থেকে একটা অঙ্ক সবসময় কমন থাকবে।
এবং আমি এমনভাবে আপনাকে এই সিলেবাস এইটুকু পড়াবো যেন আপনার আজীবন এখান থেকে প্রশ্ন আসলে আপনার কমন থাকবে ইনশাল্লাহ। এরপরে হলো বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যার মধ্যে আছে সংখ্যা, অঙ্ক, ডিজিট, বাস্তব সংখ্যা, অবাস্তব সংখ্যা, তারপর আছে জোড় বিজোড় সংখ্যা, মূলদ, অমূলদ, মৌলিক, যৌগিক, স্বাভাবিক ইত্যাদি। এরপরে আছে হলো আপনার মৌলিক সংখ্যার সম্পর্কে বিভিন্ন অঙ্ক, কম বেশি হলে কি হয়, ছোট বড় হলে কি হয়, দশমিক আসলে কি হয়। এরপরে আছে ভগ্নাংশ। ভগ্নাংশের মধ্যে দুই প্রকার, সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ। এরপরে পড়াবো হলো শতকরা। শতকরার মধ্যে অনেক কিছুই আছে, মোটামুটি পড়াবো। লাভ ক্ষতি, সুদ কষা, অনুপাত সমানুপাত, ধারা এবং গড় আর বয়স সংক্রান্ত। তবে এই যে সিলেবাসটা টোটাল, এই সিলেবাসের মধ্যে আপনার পিলিতে আপনার প্রাথমিক সরকারি শিক্ষকে 10 অথবা 11টি অঙ্ক থাকতে পারে, এবং কোন কোন অধ্যায় থেকে কয়টা অঙ্ক থাকবে সেটাও কিন্তু আমি আপনাদেরকে ডিটেলস এখানে বলে দিয়েছি। দেখেন এখান থেকে কিন্তু এগুলো মিস হবে না, আসবেই। এটা বিসিএস এর প্রশ্ন মিস হয়ে যেতে পারে, কিন্তু প্রাইমারি প্রশ্ন মিস হয় না। এভাবে সাধারণত সিলেবাস দেখে দেখে আসছে, অ্যানালাইসিস করে দেখা গেছে। ওকে বিষয়টা। এবার দেখেন এটা গেল পাটিগণিত। আমরা যদি বীজগণিতের দিকে তাকাই, বীজগণিত কি বলে? বীজগণিত হলো আপনার যতগুলো চ্যাপ্টার আছে এই চ্যাপ্টারগুলোর মধ্যে থেকে বীজগণিতে 6টা অথবা 7টা অঙ্ক থাকতে পারে। হ্যাঁ, 6টা বা 7টা থাকতে পারে। যেমন মনে করেন প্রাথমিক 4 নিয়ম। প্রাথমিক 4 নিয়মের মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগের যে অঙ্কগুলো আছে আমি বুঝিয়ে দিব, তার মধ্যে থেকে একটা অঙ্ক অবশ্যই থাকবে। তারপরে মান নির্ণয়, বর্গ রাশি, ঘন রাশি, বিবিধ রাশি, যে এই রাশিগুলোর যে মান নির্ণয়গুলো আছে খুব সংক্ষেপে এবং সহজভাবে আপনাদেরকে কমন পড়ার মতো আমি ইনশাল্লাহ তৈরি করে দেবো। এখান থেকে একটা অঙ্ক অবশ্যই থাকবে। উৎপাদক এবং লসাগু গসাগু, এই দুইটা অধ্যায় থেকে একটা জিনিস থাকবে, কারণ উৎপাদক না জানলে লসাগু গসাগু করা যায় না। এই জন্য উৎপাদক অবশ্যই আসবে, লসাগু গসাগু থেকে একটা অথবা উৎপাদক থেকে একটা অঙ্ক অবশ্যই থাকবে। এই জন্য এই জায়গা থেকে একটা অঙ্ক আপনি পাবেন। এরপরে সরল সমীকরণ, সরল সহ সমীকরণ, তারপর বাস্তব সমীকরণ, এই অংশ থেকে একটা অঙ্ক থাকে, এটা ক্লাসে পড়াবো। তারপর সূচক, সুন্দর অঙ্ক, যেখান থেকে সকল পরীক্ষা সূচক, লব এবং অসমতা, এই তিনটার মধ্যে 3টাই থাকে অথবা 4টাও থাকে, কিন্তু থাকবেই, যে কোনো পরীক্ষায় থাকবে। তো এখানে বেশি না, এই 4-5টা ক্লাস করলে আপনার এখান থেকে পরীক্ষায় 6 থেকে 7টি অঙ্ক অবশ্যই পাবেন ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ পাবেন। কমেন্ট করে একটু আমার কথাগুলো কি শোনা যাচ্ছে কিনা একটু শেয়ার করে দাও। কে কোথা থেকে আসো? অঙ্কে কার কত দরকার? কার কত মার্কস দরকার অঙ্কে? লেখো। বিষয়ের মধ্যে কত দরকার? ওকে, এবার আমরা চলে যাই জ্যামিতিতে। জ্যামিতি কি কি আছে? জ্যামিতিতে রেখা ও কোণ, এখান থেকে একটা অঙ্ক থাকবেই। তারপর ত্রিভুজ থেকে একটা থাকবে, চতুর্ভুজ থেকে, বৃত্ত থেকে। মোটামুটি এই অংশ থেকে প্রথম 3টা অংশ থেকে, এই প্রথম 3টা অংশ থেকে এই 3টা থেকে, অর্থাৎ কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ, এইখান থেকে সব, আর বৃত্ত, এই 3টা থেকে 3টি অবশ্যই থাকবে। এই 2টা থেকে একটা থাকতেও পারে আবার নাও পারে, একটা অথবা একটা থাকতেও পারে আবার নাও পারে। তো এইখান থেকে সাধারণত দেখা গেছে যে 3টি অথবা 4টি থাকার সম্ভাবনা খুবই বেশি, তবে আমরা বাদ দেব না, কিছু কিছু পড়ে যাব ইনশাল্লাহ। তাহলে মোটামুটি বীজগণিত, পাটিগণিত, জ্যামিতি আপনি এই প্রাইমারি সিলেবাসের আলোকে পড়লেও অন্যান্য চাকরি পরীক্ষাও কমপ্লিট হয়ে যাবে। আপনি মাথা নষ্ট করেন না যে না শুধু প্রাইমারির জন্য হবে, না, এটা যে কোনো কোর্সের, একটা কোর্স করলে যে কোনো পরীক্ষা আপনি 100% এখান থেকে ফল পাবেন ইনশাল্লাহ। তবে একটা করেন, দেখেন আপনার কাছে ভালো লাগবে। তো এই অঙ্কগুলো সাধারণত আপনি বুঝে করেন, ঠিক আছে? তাহলে আপনার জন্য ইজি হবে। হ্যাঁ, এগুলো হলো আমার ম্যাথের সিলেবাসটা। হলো
মমিনুল হাসান। মমিনুল হাসান 20 আউট অফ 20, 20-এর মধ্যে 20। 20-এর মধ্যে 20। থ্যাংক ইউ। মানুষের ভরসায় হলো আসল, তবে আপনার ভরসা ইনশাল্লাহ আমি সুফল করে দেব, চাপা মারার জায়গা না। আপনি শুধু আমার কথা মতো যদি একটু চলতে পারেন তাহলে এই সিলেবাসের আলোকেই আপনাকে আমি 20-এর 20-এ, শুধু এই পরীক্ষাটা যে কোনো পরীক্ষা আপনি ভালো করতে পারবেন এবং আপনাকে স্বীকার করতে হবে হ্যাঁ আমি ম্যাথে এখন ভালো পারি। আচ্ছা, এবার সিলেবাস, যে আপনি সিলেবাসটা যে দেখবেন, ডাউনলোড দিয়ে দেখবেন, দেখার পরে দেখবেন ওই সিলেবাসটা টোটালটা বুঝে বুঝে সুন্দর করে সময় নিয়ে বুঝে বুঝে আগে মাথার মধ্যে ঢোকাবেন। শুধু মাথার মধ্যে ঢোকালে হবে না, মাঝে মাঝে ওটাকে স্মরণ রাখতে হবে। যেমন নতুন একটা গান রিলিজ হলে পারে, যেটা সবার মুখে মুখে হয়, হ্যাঁ, যে কোনো গান সবার মুখে মুখে চলে আসে, ওটা মুখস্থ করা লাগে না, ওই একটু বুঝার পরে দেখেন একা একা গিয়ে গিয়েছে। তো সিলেবাসটাকে এরকম মাথার মধ্যে বুঝে বুঝে ঢোকাইতে হবে যেন যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় আপনি গাইতে পারেন। তাহলে সিলেবাস যদি মুখস্থ থাকে বা বুঝতে পারেন তাহলে যে কোনো পরীক্ষায় আপনি অংশগ্রহণ করলে প্রশ্নটা সহজ হবে। সিলেবাস বোঝার পরে যে কাজটা করবেন সেটা হলো বিগত সালের প্রশ্ন। বিগত সালের প্রশ্ন, এই যে বিগত সালের প্রশ্নগুলো আপনি সমাধান করবেন, যে এই পরীক্ষার এই সহকারী শিক্ষক পরীক্ষায় কি কি প্রশ্ন বিগত সালে আসছে আপনি ওটা নিয়ে একটু অ্যানালাইসিস করবেন। এবং যদি অন্য পরীক্ষা দিতে যান, ধরেন আপনি খাদ্য দিলেন, আপনি বস্ত্র দিলেন, পাট দিলেন, যেখানে যান না কেন ওই বিগত সালের প্রশ্নটা একটু রিয়েলাইজ করেন, তাহলে দেখবেন যে আপনার ধারণা গভীরভাবে হয়ে যাবে যে কি ধরনের প্রশ্ন হতে পারে। ঠিক আছে, এরপরে পড়বেন হলো বেসিক ধারণা পরিষ্কার রাখবেন। বেসিক ধারণা মানে ধরেন আপনি কোথাও ঘুরতে যাবেন, আপনি ঘুরতে যাওয়ার আগে অবশ্যই আপনাকে কি জানতে হবে যে ওই জায়গায় যাওয়ার পরে আমি কি কি দেখব, কি কি শুনবো, কি কি করব। এগুলো আগে যদি ধারণা থাকে তাহলে ওখানে গিয়ে আপনার আর সমস্যায় পড়তে হয় না। ঠিক আছে, যেমন আমি একটা জায়গায় গিয়ে একটু সমস্যায় পড়ছিলাম, ফুকেটে গিয়েছিলাম। তো ফুকেটে গিয়ে আমি ফুকেটে কি কি আছে আসলে আগে থেকে বেশি একটা জানি নাই, কিন্তু ফুকেটে যাওয়ার পরে এখন আমার ওই ধারণা নাই। পরে শেষে কি করবো, চ্যাট জিপিটিতে গিয়ে ওখানে দেখে শুনে তারপরে ওই ফিপি আইল্যান্ড এদিক সেদিক একটু 2-3 দিন থেকে ঘুরে ঘুরে আসলাম। তো বিষয়টা হলো আগে জানা থাকলে আমার ওখানে গিয়ে এই প্যারাটা নিতে হতো না। তো এইটাই হলো বেসিক ধারণা, যে কোনো জিনিস সম্পর্কে আগে টোটাল জানা। একটা গণিত, টোটাল গণিত সম্পর্কে আমি জানবো, তারপরে একটা গণিত সম্পর্কে জানবো, তারপর ওই গণিতটা কিভাবে করলে পারে, কোন সূত্র দিয়ে করলে আমি জানবো। এখন আপনি গণিতের অনেক সূত্র জানেন, মুখস্থ করছেন, কিন্তু সূত্র অ্যাপ্লাই করতে পারেন না। কারণটা কি? কারণ সূত্র যেমন জানতে হবে এবং ওই সূত্রকে মাঝে মাঝে আপনার অ্যাপ্লাই করতে হবে। সূত্র অ্যাপ্লাই না করলে সূত্র কি আর থাকে? ও চলে যায়, কোথায় যায়? পদ্মা পারে চলে যায়, ওর স্বাদ থাকে না। এই জন্য প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আপনাকে সূত্র বুঝে, সূত্র অ্যাপ্লাই করে, সূত্রকে কাজে লাগিয়ে, সূত্রের ব্যবহার করে তারপরে আপনাকে সঠিক জায়গায় যেতে হবে। তাছাড়া সূত্র কখনোই আপনাকে ধরা দেবে না। সূত্র এমন একটা জিনিস, আজ পড়বেন কাল ভুলে যাবেন, আবার পড়বেন আবার ভুলে যাবেন। কেন ভুলে যাবেন? কারণ ওর প্রয়োগ আপনি সঠিকভাবে করছেন না, প্রপার ইউটিলাইজ করছেন না। সুতরাং আপনাকে যে কাজটা করতে হবে, সূত্র শুধু মুখস্থ নয়, সূত্রকে ব্যবহার শিখুন, সূত্রকে আয়ত্তে আনুন, সূত্রের পরিকল্পনা করুন। তাহলে আপনার বেসিক বলেন, লজিক বলেন, ম্যাজিক বলেন, সব আপনার মাথায় চলে আসবে। বিশেষ করে আমাদের এই বর্তমান বাংলাদেশে করোনার পরে এই ম্যাথের স্টুডেন্টদের থেকে শিক্ষকের সংখ্যা বেশি হয়ে গেছে। তো এখন এই জন্য আপনি নিজেও শিক্ষক হয়ে যাবেন, আপনি যদি আপনি ভালো মতো একটু পড়তে পারেন, বুঝে বুঝে আপনিও পড়াইতে পারবেন ইনশাল্লাহ, আশা করি। তো এটা গেল হলো আপনার বেসিক ধারণা। আর অনেকেই বলে যে শর্টকাট পড়বেন না, ট্রিক্স পড়বেন না, এটা পড়বেন না, ওটা পড়বেন। ভাই, আপনি আগে সূত্রগুলো মুখস্থ করে সূত্র অ্যাপ্লাই করেন, শর্ট টেকনিক এমনি আপনার মাথার মধ্যে চলে আসবে। আর এক একটা অধ্যায় বেশি না, 5 থেকে 7টা বা 10টা শর্ট টেকনিক মনে রাখতে হয়, অত মনে রাখতে হয় না। তাহলে এখানে চ্যাপ্টার যদি থাকে বীজগণিতের টোটাল চ্যাপ্টার যদি থাকে আপনার 20টা বা 25টা 10টা করে হলে 250টা ট্রিক্স যে কোনো ছাত্র 1 ঘন্টায় মুখস্থ রাখতে পারে।
যদি না পারে সে ছাত্রই না। কারণ কি, এটা এমন কোনো কঠিন জিনিস না যে না, কত বড় বড় সূত্র মুখস্থ রাখতেছেন, কত বড় বড় প্যারাগ্রাফ রচনা এটা সেটা মুখস্থ রাখতেছেন। কিভাবে রাখতেছেন? মুখস্থ করছেন, পরে প্র্যাকটিস করতেছেন, বলতেছেন, মুখস্থ করতেছেন, হয়ে যাচ্ছে। এটাও ঠিক, ব্রত শিখবো, তার সাথে সাথে একটু শর্ট শিখে রাখবো, কারণ আমার অল্প সময় স্বল্প চিন্তা করে আমাকে অ্যাপ্লাই করতে হবে। শুধু ব্রডটা আমি বুঝবো যে হ্যাঁ এই ধরনের অঙ্ক এইভাবে করা যায়, এটা ব্রডে আমি বুঝেছি, হ্যাঁ এর সত্যতা আছে, আমাকে সে ঠগাচ্ছে না, এটা এই সূত্র আছে, এটা ঠগাচ্ছে না, এই জন্য আমি ব্রডটা সুন্দর করে বুঝে রাখবো, আর শর্টটা দিয়ে আমি অ্যাপ্লাই করব। এই জন্য দুটাই অ্যাপ্লাই মনে রাখতে হয়, বুঝতে হয়। একবারে ফেলে দেওয়ার জিনিস না। আপনার যে বলে দেবেন একবার শর্ট পড়বই না, পড়াই না, এটা না ওটা না, ভাই 2 আর 2 4, 2 আর 4 যোগ করলে 6 হয়, আবার 4 আর 2 যোগ করলেও 6 হয়। এইভাবেও করা যায়, ওইভাবেও করা যায়, দুইটা জিনিস জানা তো আর দোষ না। আর আপনার হাতে যদি সময় না থাকে, সহজ কথা কি যে আমরা 1 মাস 2 মাস পরে প্রিপারেশন নিতে চাই। আচ্ছা ভাই, একজন 1 বছর 2 বছর ধরে নিতেছে, ও চাকরি পাবেন, আপনি 1-2 মাসে চাকরি পাবেন। এই যে যতই বলুক যে একবার 3 মাসে 4 মাসে আপনাকে পুরা উঠাই দিব, ভাই আপনার ভিতরে না থাকলে কেউ উঠাই দিতে পারবে না। সুতরাং আপনাকে আগে কাজে লাগাইতে হবে, নিজেকে, নিজের জন্য নিজের কাজে লাগাইতে হবে, সময় দিতে হবে, তাহলে সেই জিনিসটা ভালো হবে। এই জন্য বলছি যে একই ধরনের সমস্যা বারবার অনুশীলন করুন এবং বিগত সালের অঙ্কগুলো খুব সুন্দর করে নিয়মিত প্র্যাকটিস করুন। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এবার আসি আমরা যে এই অঙ্কগুলো সাধারণত কোথা থেকে পড়বো। আমরা কোথা থেকে পড়বো? দেখেন, প্রতিটি মানুষ, প্রতিটি লোক, প্রতিটি বড় ভাই, প্রতিটি টিচার সবাই বলে ম্যাথের জন্য আপনি ষষ্ঠ থেকে দশম শ্রেণীর যে বোর্ড বইগুলো আছে সে বইগুলোর আলোকে অঙ্কগুলো পড়বেন, শিখবেন, পড়বেন, তাতে আপনার বিশেষ সহ সকল চাকরির পরীক্ষায় আপনি ভালো করতে পারেন। শুধু ওই ইংলিশ মিডিয়ামে যে ইংলিশ ভার্সনের যে প্রশ্নগুলো হয়, বিশেষ করে বিসিএস না, ওই আপনার ব্যাংক, তারপরে ওই যে পেট্রো বাংলা, এই যে গ্যাস জাতীয় যে পরীক্ষাগুলো, তারপরে ওই যে দুদক, এই ধরনের অঙ্কতে সাধারণত নবম দশম শ্রেণীর অঙ্ক খুব কম আসে। কিন্তু এই জাতীয় অঙ্ক, এই জাতীয় পরীক্ষা ছাড়া বাংলাদেশের যত চাকরির পরীক্ষা হয় সকল পরীক্ষায় কিন্তু ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বইগুলোর আলোকে প্রশ্ন সাধারণত হয়ে থাকে। এই জন্য সবাই বলে থাকে, প্রমাণ স্বরূপ পাওয়ার পরে বলে থাকে যে আপনি ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বইগুলো অবশ্যই দেখবেন। তো এই জন্য বলছি যে আপনার প্রতিটি স্টুডেন্টের কাছে সাধারণত বোর্ড বই ষষ্ঠ থেকে দশম পর্যন্ত বোর্ড বই থাকবে, এটা থাকে, এটা না হলে সেই স্টুডেন্ট হবে না, কারণ সে যেটা পড়ে আসছে সেটা যেন তার কাছে থাকে। তবে হ্যাঁ, আরেকটা যদি গাইড বই দেখতে চান তাহলে আমার একটা গাইড বই আসে সায়েন্স ম্যাথ নামে, এটা আপনি অবশ্যই দেখতে পারেন। এই যে এই বইটা সাধারণত যে কোনো চাকরি পরীক্ষার জন্য 100% হুবহু কমন থাকছে এবং থাকবে ইনশাল্লাহ। এই বইটি সম্পূর্ণ এই যে ষষ্ঠ থেকে দশম শ্রেণী বা নবম শ্রেণী পর্যন্ত যত বইগুলো অঙ্ক আছে সকল অঙ্কগুলোকে ওই আলোকে সাধারণত সাজানো হয়েছে। দেখা গেছে যে প্রতিটি নিয়ম এই বইতে আছে, ওই বইয়ের সকল অঙ্কের নিয়মগুলো এই বইয়ের মধ্যে আছে। হয়তো কোনোটার সংখ্যা চেঞ্জ আছে বা কোনোটার কথা চেঞ্জ আছে, কোনোটা কথা হুবহু আছে, কিন্তু একবারে ওই যে নাম্বার ধরে ধরে ওই ধরনের তো আসলে তো অনেক বড় হয়ে যাবে, ওই ধরনের দরকার পড়ে না, শুধু নিয়মটা হলেই তো হয়। সংখ্যা চেঞ্জ তাতে কি হয়েছে, আমি নিয়ম জানিয়ে অঙ্ক করে আসতে পারবো। এই জন্য আমাকে বেশি প্র্যাকটিস করতে হবে। তো সাধারণত আমি বলতে পারি যে আপনার ওই ষষ্ঠ থেকে দশম শ্রেণীর বই কোনো বই দরকার হবে না, এই বইটা প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আপনি 100% কমন করবে, 20-এ 20 ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। তো আসলে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের পেজে নক করুন বা ইনবক্স করুন কোনো কিছু জানার থাকলে। আর আমাদের নতুন একটা প্ল্যাটফর্ম, অনলাইন প্ল্যাটফর্ম শুরু হতে যাচ্ছে, জব মেট একাডেমি। হ্যাঁ, এই জায়গায় আপনারা অবশ্যই জয়েন করবেন, জব মেট একাডেমি। লাইভ দেওয়া আছে না, লিঙ্ক দেওয়া আছে, জব মেট ACADEMY একাডেমি। হ্যাঁ, এই পেজের লিঙ্ক দেওয়া আছে, এখানে জয়েন করুন এবং এখান থেকে আপনারা নিয়মিত ক্লাস পাবেন। ম্যাথের ক্লাসগুলো, বাংলা, তারপরে ইংলিশ, সাধারণ জ্ঞান, সকল ক্লাস পাবেন। এই প্ল্যাটফর্মটার সাথে আমরা আছি এবং থাকবো ইনশাল্লাহ। যে প্রতিষ্ঠানটা তৈরি করছেন আল্লাহ তাকে মঙ্গল করুন এবং সেও আমাদেরকে
এই প্রতিষ্ঠানে কাজ করার তো সুযোগ করে দিয়েছে। ইনশাল্লাহ থাকবো। আমাদের সঙ্গে আছেন আমাদের এক ভাই আলামিন, ওর কথা একটু শুনুন। সবাইকে আসসালামু আলাইকুম। সবাইকে জবমেট একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আল আমিন, লেখক উৎকর্ষ জিকে। আজকে আমরা জবমেট পেজ থেকে লাইভে আসতে পারিনি, মূলত আমাদের এখনো পর্যাপ্ত সংখ্যক ফলোয়ার হয় না, ইনশাল্লাহ হয়ে যাবে আপনারা সহযোগিতা করলে। আজকে আমরা সায়েন্স জব কেয়ারের পেজ থেকে এসেছি। আর এই মুহূর্তে আমাকে আপনারা শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখন আপনাদেরকে সাধারণ জ্ঞান রিলেটেড বিষয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো ইতিমধ্যে আপনারা সায়েন্সের কাছ থেকে জানলেন এবং শুনলেন যে আমাদের নতুন সিলেবাসের আলোকে কি কি বিষয় থাকবে। আর যেহেতু এবার আমাদের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের 2টা ধাপের সার্কুলার প্রকাশিত হয়েছে, সেটা হলো ঢাকা এবং চট্টগ্রাম বিভাগ, এটা মিলে একটা পর্ব, আর একটা হচ্ছে আমাদের বাকি যেই 6টা বিভাগ আছে সেগুলো নিয়ে একটা পর্ব, মানে 2টা পর্যায়ে সার্কুলার হয়েছে। ইতিমধ্যে আপনারা জেনেছেন 10,219 জনকে নিয়োগ হবে 2 ধাপের মাধ্যমে। তো এখন এই পর্যাপ্ত সময় আপনার প্রস্তুতি নেয়ার, তাই আপনাদের প্রস্তুতিকে শানিত করার জন্য জবমেট একাডেমি এটা আপনাদের পাশে থাকবে। এখানে আপনারা নিয়মিত আমাদের লাইভ ক্লাসগুলো পাবেন। বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক শাহিন স্যারের গণিত ক্লাস পাবেন, আমি আছি সাধারণ জ্ঞানের জন্য, সাধারণ জ্ঞানের ক্লাসগুলো পাবেন। আমাদের ইংরেজি ক্লাসগুলো থাকবে আপনাদের জন্য, এরপর আপনাদের বাংলা ক্লাসগুলো থাকবে। আর এই ক্লাসের লিঙ্কটা আপনারা আমাদের এই লাইভ চলাকালীন সময় যে পেজ দেওয়া আছে এই পেজে আপনারা পেয়ে যাবেন। তো যাই হোক, আমি আপনাদের আজকে সময় নিব না, জাস্ট কিছু কথা বলবো। সেটা হলো যে সাধারণ জ্ঞান নিয়ে অনেকেই দুশ্চিন্তায় ভোগেন। সাধারণ জ্ঞানের প্রস্তুতি আপনারা কিভাবে নেবেন সেই ব্যাপারে বলি। আমাদের যেহেতু নতুন সিলেবাসের আলোকে সাধারণ জ্ঞানের কত নম্বর থাকবে, সাধারণ জ্ঞানে থাকবে, আমরা একটা নম্বর বন্টন সম্পর্কে বলি। বাংলায় থাকবে আমাদের 25 নম্বর, তারপর ইংরেজিতেও ইংরেজি এখানেও থাকবে 25, গণিত এবং বিজ্ঞান, গণিত প্লাস বিজ্ঞান এখানে থাকবে 20 নম্বর। আর সাধারণ জ্ঞান এখানে থাকবে কত, 20 নম্বর থাকবে। টোটাল 90 নম্বর আপনাদের লিখিত পরীক্ষা। এই পরীক্ষাটিকে হবে আপনাদের এমসিকিউ টাইপের পরীক্ষাটি হবে। আর 10 নাম্বার থাকবে আপনাদের ভাইবা। মানে এবার চাকরি পাওয়ার সুযোগ আপনার 100-100। এখানে আর মামা খালুর দৌরাত্ম্য থাকবে না। আপনার মেধা, আপনার প্রস্তুতি আপনার চাকরি পাওয়ার অন্যতম পথ প্রদর্শক হবে। তো সাধারণ জ্ঞান আপনারা অনেকেই বাংলার প্রস্তুতি নিয়ে থাকেন, ইংরেজির প্রস্তুতি নিয়ে থাকেন। সাধারণ জ্ঞানটা হলো এমন একটা বিষয়, এখানে সিলেবাসটা হচ্ছে আনলিমিটেড। আপনারা কি পড়বেন, কোথা থেকে পড়বেন, এটা আসলে খুবই ধারণাটা রাখাটা অনেক কষ্টকর। অনেকে আমরা বলি যে এই বিষয়গুলো পড়তে হবে, এটা আমরা কি পড়বো, কি বাদ দিয়ে পড়বো, এটুকুই বলে আর কিন্তু বলে না। তো আমাদের এই বিষয়টা জানার জন্য আগে যেটা করতে হবে, সিলেবাসটাকে ভালোভাবে বুঝতে হবে। আমাদের সাধারণ জ্ঞানে ভালো করার জন্য যেটা আমাদের সাধারণ জ্ঞানটা 2টা ভাগে আসবে। সাধারণ জ্ঞান এটি মূলত 2 ভাবে আসবে। একটা হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী, আর আরেকটি পার্টের নাম হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলী। তো এই 20-এর মধ্যে
বেশি থাকবে বাংলাদেশ বিষয়াবলী নিয়ে। বাংলাদেশ বিষয়াবলী নিয়ে 20-এর মধ্যে 12 থেকে 13 মার্কের প্রশ্ন থাকবে। 12 থেকে 13 মার্কের প্রশ্ন থাকবে। আর আন্তর্জাতিক বিষয়াবলীর প্রশ্ন থাকবে এক্ষেত্রে 8 থেকে 9টা প্রশ্ন থাকবে। তো আগে আমাদের যেমন ডেইলি সায়েন্স বলেন, কম্পিউটার এবং আইসিটি, এটা আমাদের সাধারণ জ্ঞানের অংশ ছিল, বাট এইবার এটা নিয়ে যাওয়া হয়েছে ম্যাথে। আমাদের সায়েন্স স্যারের কপাল খুলে গেছে, এখন ম্যাথের সাথে তার বিজ্ঞানটাও সে পেয়ে গেছে। তো এই সাধারণ জ্ঞানের এই বিষয়টা চলে আসছে আমাদের। এই ক্ষেত্রে আমরা বাংলাদেশ বিষয়াবলী কোন কোন টপিকগুলো এবং আন্তর্জাতিক বিষয়াবলী কোন কোন টপিকগুলো আমাদের জন্য দরকার, আর আমরা কিভাবে অল্প সময়ের মধ্যে নিজেকে গুছাতে পারি, এটা আমরা আজকে ক্লাসের মাধ্যমে একটু আপনাদেরকে দেখাই দিব। আর আমাদের নিয়মিত ক্লাস যাবে। আর আপনাদের কাছে একটু অনুরোধ, আপনাদের দেখেন এই যে লাইভ চলাকালীন একটা লিঙ্ক গিয়েছে জবমেট একাডেমির। এই জবমেট একাডেমির পেজে আপনারা লাইক বা ফলো দিয়ে রাখলে এই পেজেই আগামী দিন থেকে আমাদের ক্লাসগুলো পাবেন, যেহেতু আমরা নতুনভাবে শুরু করছি। এরপর চলে আসেন বাংলাদেশ বিষয়াবলী যে টপিকগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা সিলেবাসটা দেখবেন। আপনাদের প্রথম কাজ হচ্ছে সিলেবাস। যদিও প্রাইমারিতে সাধারণ জ্ঞানের নির্দিষ্ট কোনো সিলেবাস নাই, বা কোন টপিক থেকে কত মার্কের প্রশ্ন হবে এই নির্দিষ্ট কোনো সিলেবাসটা নাই। এই সিলেবাসটা আমরা বানিয়েছি আমাদের অভিজ্ঞতার আলোকে। এই সিলেবাসটা আপনারা পড়তে হবে। এরপরে আপনাদের বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করে পড়তে হবে। অ্যানালাইসিস অনেকে বলেন যে বিগত সালের প্রশ্নগুলো পড়বেন। আসলে বিগত সালের প্রশ্ন পড়বেন, ব্যাখ্যা পড়বেন, কিন্তু আপনার অ্যানালাইসিস না থাকলে কিন্তু আপনি একটা ভালো আউটপুট পাবেন না। অ্যানালাইসিসটা মানে যে বিগত সালে একটা প্রশ্ন পড়লেন, আপনি ধরেন আলুর উন্নত জাতের নাম কি, একটা বিগত সালের প্রশ্ন আপনি পাইলেন, আপনাকে চিন্তা করতে হবে যে এই প্রশ্নের আলোকে এইবারে পরীক্ষায় কি কি আসতে পারে, এরকম আপনি সিলেকশন করতে হবে। সিলেক্টিভ মেথডে এগোতে হবে। আপনি যদি সিলেক্টিভ মেথডে না আগান তাহলে কিন্তু আপনার আনলিমিটেড পড়া হয়ে যাবে। আমরা আনলিমিটেড পড়াটাকে কমাই দিয়ে কিভাবে সিলেক্টিভ মেথডে এগোতে পারি সেই বিষয়টা দেখতে হবে। আর এরপরে আপনাকে কি করতে হবে, টপিক ধরে ধরে পড়তে হবে। আমরা কি করি, আজকে এই টপিক পড়লাম, কালকে ওই টপিক পড়লাম, এই যে আমাদের একটা হযবরল অবস্থা, যার কারণে আমরা পড়া আগাইতেই পারি না এবং বলে যে সাধারণ জ্ঞান আমার মনেই থাকে না। কারণ আমাদের সাধারণ জ্ঞানের মধ্যে সিকোয়েন্স থাকে না, এই জন্য মনে থাকে না। এই জন্য টপিক, আমরা যে টপিকটা ধরবো অবশ্যই প্রথম থেকে একদম শেষ পর্যন্ত রিলেটেড করে পড়বো, যে এটা প্রথমে আছে, তারপর দ্বিতীয়টা কি, তারপর তৃতীয়টা কি, এইভাবে আমরা টপিক ধরে ধরে পড়বো। এরপর আমরা অনেকে টপিক পড়ি কিন্তু সেটা কি করি না, প্র্যাকটিস করি না। টপিক পড়ি, ক্লাস করি এবং মনে করি যে এতে করে আমাদের হয়ে যাবে, কিন্তু না, ব্যাপারটা আপনাকে বুঝতে হবে যে না, টপিকটা আমি পড়লাম, এই টপিক রিলেটেড বিগত সালে কি কি প্রশ্ন আসছে, এবং চিন্তা করতে হবে। আপনাকে চিন্তা করে দেখতে হবে যে এটার আলোকে পাইপলাইনে আগামীতে কি প্রশ্ন থাকতে পারে। এরপরে এটাকে আপনাকে প্রয়োগ করতে হবে, মানে বিশেষ করে যে টপিকটা পড়ছেন তার আলোকে আপনাকে এমসিকিউ কি করতে হবে, অনুশীলন করতে হবে। অনুশীলন করতে হবে। আপনি যদি প্রশ্ন শুধুমাত্র পড়েই থাকেন বা পড়েই যান ধারাবাহিকভাবে, কোনো প্রশ্ন আপনি অ্যানালাইসিস করেন না, তাহলে সেই পড়া বা সেই টপিকের উপরে আপনার চর্চা বেশি দিন থাকবে না। এইটাই স্বাভাবিক। দেখবেন যার বিষয় সবচেয়ে বেশি আলোচিত হয়, যার ব্যাপারে সবচেয়ে আলোচনা হয়, সেগুলো কিন্তু আমাদের মনে থাকে। তো এইগুলো আপনি প্রয়োগ করতে হবে। আচ্ছা, আমরা তাহলে এখন দেখব যে আমাদের বাংলাদেশ বিষয়াবলীর জন্য কি কি টপিক। আমরা বাংলাদেশ বিষয়াবলীর জন্য আমরা গুরুত্বপূর্ণ কিছু টপিক দেখব। বাংলাদেশ বিষয়াবলী। এখানে আমরা বাংলাদেশ বিষয়াবলী থেকে প্রাচীন যুগটা পড়তে পারি।
প্রাচীন যুগ। প্রাচীন যুগ, এই প্রাচীন যুগটা পড়লে আপনি এখান থেকে 1 মার্কের প্রশ্ন অনায়াসে কমন পেতে পারেন। তো প্রাচীন যুগ তো অনেক বড় একটা যুগ, আমরা কি বিসিএস এর মতো করে পড়বো, অনেক ডিটেল পড়বো না। এখান থেকে আমাদের প্রাচীন যুগের গুরুত্বপূর্ণ আলোচিত 2টা টপিক আছে। একটা হলো বাঙালি জাতির উৎপত্তি। বাঙালি জাতির উৎপত্তি, বাঙালি জাতির উৎপত্তির আমরা পড়ব। আর এখান থেকে আমরা আরেকটা টপিক পড়বো হচ্ছে জনপদ। প্রাচীন জনপদ পড়বো আমরা। তা আমরা বাঙালি জাতির উৎপত্তিটা দেখব এবং আমাদের যে প্রাচীন জনপদ আছে, এই প্রাচীন জনপদ যদি আমরা দেখি তাহলে এখান থেকে এই 2টা টপিক পড়লে কিন্তু আমরা 1 মার্কের প্রশ্ন ক্যারি করতে পারবো অনায়াসে। ঠিক আছে, অনায়াসে আমরা 1 মার্কের প্রশ্ন এই 2টা টপিক পড়েই আমরা কমন চলে আসবে আমাদের। আচ্ছা, এরপরে আমরা আর কি পড়তে পারি? এরপরে আমাদের একটু সমস্যা হচ্ছে স্ক্রিনের। আচ্ছা, এরপরে আমরা এখানে ওপেন করেন তো, দেখা যাচ্ছে কিনা, এরকম সমস্যা হচ্ছে। আচ্ছা, এখানে আমাদের প্রাচীন যুগের আরেকটা গুরুত্বপূর্ণ টপিক রয়েছে, সেটা হচ্ছে মৎস্যান্যায়টা আমরা দেখব যে প্রাচীনকালের 100 বছরের মতো একটা বিশৃঙ্খল একটা অবস্থা ছিল, এই সময়টাকে বলা হয় মৎস্যান্যায়। তাহলে আমরা এখান থেকে কি পড়বো? আমরা বাঙালি জাতির উৎপত্তি পড়বো, জনপদ পড়বো, আর মৎস্যান্যায় পড়বো। এরপর আমাদের টপিকটা মধ্যযুগ থেকে আমাদের একটু পড়তে হবে। মধ্যযুগের মধ্যে আমাদের জন্য গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে, মানে এখান থেকে বারবার প্রশ্ন আসেই, সেটা হলো আমাদের মুঘল আমল। ভারতের মুঘল আমল। ভারতের মুঘল আমল। ভারতের মুঘল আমল থেকে বিশেষ করে যে মুঘল সম্রাটদের নামগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন থাকে বা তাদের অবদান থেকে পরীক্ষায় প্রশ্ন থাকে। তো আমরা প্রাইমারি বেশি করে দেখছি যে আকবর থেকেই বেশি প্রশ্ন থাকে। তো আকবর, এই যে মুঘল আমল থেকে যে মুঘল সম্রাটদের অবদান, মুঘল সম্রাটদের অবদান দেখবেন যত রকমের প্রাইমারি পরীক্ষা আসছে, মানে যত রকমের মধ্যযুগ থেকে প্রশ্ন আসছে, মুঘল আমল থেকে আসছে। এই যে সেক্টর গুলো, হট জোন গুলো আপনাকে চিনতে হবে। যে একটা কথা আছে না, চিনলে জরি, না চিনলে বলে ভাত রান্দা খড়ি। এটা চিনবেন কিভাবে? আপনি হয়তো 2-1 দিনে চিনতে পারবেন না। এই জন্য আপনাকে কি করতে হবে? ম্যানটোটসের দ্বারস্থ হতে হবে, বা বিগত সালের প্রশ্নগুলো যদি ভালো করে পড়তে পারেন তাহলে ভালো একটা আইডিয়া পাবেন। আইডিয়া জেনারেট করতে পারলে একদম আপনার রাস্তাটা পেয়ে যাবেন সফলতার। সবাই কিন্তু পড়াশোনা করে ভাই। আপনার এই 10,000 পদের জন্য 6 লাখ পরীক্ষার্থী অ্যাপ্লিকেশন ইতিমধ্যে করেছে। তা চিন্তা করেন চাকরিটা কতজনের হবে। শুধুমাত্র পরিশ্রম করলে চলবে না, আপনাকে ভালো একটা প্রস্তুতি কৌশল রাখতে হবে। পরিশ্রমের সাথে একটা স্মার্ট কি রাখতে হবে, স্ট্র্যাটেজি যদি মেনটেন করতে পারেন, আপনি সবাই থেকে এগিয়ে থাকবেন। এরপরে আমাদের এই মুঘলদের অবদান। আর আরেকটা পড়তে হবে মধ্যযুগ থেকে, সেটা হচ্ছে বাংলা সুলতানি আমল। বাংলার স্বাধীন সুলতানি আমল থেকে পড়বেন। বাংলা স্বাধীন সুলতানি আমল। এই আমাদের যে ফখরুদ্দিন মোবারক শাহ, তারপর হচ্ছে ইলিয়াস শাহ, তারপর হচ্ছে গিয়াসউদ্দিন আজম শাহ, তারপর হচ্ছে আলাউদ্দিন হোসেন শাহ, এই তাদের অবদানগুলো যদি আপনারা পড়তে পারেন, এখান থেকে আপনাদের 1 মার্কের প্রশ্ন চলে আসে। এরপরে হচ্ছে আপনাদের 12 ভূঁইয়া থেকে পড়বেন। 12 ভূঁইয়া থেকে পড়বেন। 12 ভূঁইয়াদের মধ্যে অন্যতম নেতা পড়বেন 12 ভূঁইয়া। এখান থেকে আমাদের আরেকটা বিষয় পড়তে হবে, বাংলার সুবেদারি আমল। বাংলার সুবেদারি আমল। বাংলার সুবেদারি
আমল আপনারা পড়ুন, বাংলার সুবেদারি আমল। বাংলার যে গুরুত্বপূর্ণ কিছু সুবেদার আছে, ঠিক আছে, যেমন শায়েস্তা খান আছে, ইসলাম খান আছেন, মীর জুমলা আছেন, এই তারা কি কি কাজগুলো করেছেন তাদের অবদানগুলো আপনারা একটু পড়বেন। তাহলে আমাদের এই যে মধ্যযুগ শেষ হয়ে গেল, এই যে কয়েকটা জিনিস, এই হট জোন গুলো যদি চিনতে পারেন, আমাদের ক্লাসগুলো নিয়মিত করবেন। আমাদের পেজটা হচ্ছে জব মেড একাডেমি, এই পেজের লিঙ্কটা কিন্তু আপনাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনারা দেরি করবেন না, দেরি করলে কিন্তু অনেক কিছু হারিয়ে ফেলবেন, এটা পরে আফসোস করতে হবে আপনাদেরকে। আপনারা এই জব মেড একাডেমির পেজে এখনই হিট করে আমাদের সাথে যুক্ত হয়ে যান। আমাদের একদম সুপার ডুপার ব্লকবাস্টার ক্লাসগুলো আমরা আগামী কয়েকদিনের মধ্যে থেকে শুরু করব। আপনারা কিন্তু ক্লাসগুলো, দেশে যারা শিক্ষক, সেরা শিক্ষকরা আছেন, যাদের একটা ক্লাস করলে কিন্তু আপনার মনটা ভরে যাবে, এই তাদের ক্লাসগুলো কিন্তু আমরা আমাদের এই পেজ থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা, এরপর আমাদের পড়তে হবে আধুনিক যুগ থেকে। আধুনিক যুগ, আধুনিক যুগ, আধুনিক যুগ থেকে আমরা পড়ব। আধুনিক যুগ, এখানে আমাদের কি আছে আধুনিক যুগের মধ্যে? একটা হচ্ছে আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন, আর আরেকটা হচ্ছে আমাদের ব্রিটিশ শাসন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন আর একটা হচ্ছে ব্রিটিশ শাসন। এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির গুরুত্বপূর্ণ গভর্নরগুলোর অবদান থেকে আসে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির, ইস্ট ইন্ডিয়া, ইস্ট ইন্ডিয়া কোম্পানির, ইস্ট ইন্ডিয়া কোম্পানির, ইস্ট ইন্ডিয়া কোম্পানির আলোচিত আলোচিত গভর্নর, আলোচিত গভর্নর, ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে আলোচিত গভর্নর আছে তাদের অবদান থেকে আসে। যেমন ধরুন লর্ড কর্নওয়ালিস, তারপর হচ্ছে লর্ড ক্লাইভ, তারপর ধরেন উইলিয়াম বেন্টিক, এগুলো থেকে আসে। আর এরপরে পড়তে হবে যে ব্রিটিশ ব্রিটিশ সরকারের সরকারের ভাইসরয়, ভাইসরয় থেকে আসে। ব্রিটিশ সরকারের ভাইসরয় যেমন লর্ড ক্যানিং, তারপর লর্ড মাউন্টব্যাটেন, লর্ড কার্জন, লর্ড হার্ডিংস, এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন থাকে। গদ ধরা প্রশ্ন পড়ে লাভ নাই, সেক্টর ওয়াইজ পড়বেন। এরপর এখানে আমরা দেখব বঙ্গভঙ্গ থেকে কিন্তু একটা প্রশ্ন থাকে, বঙ্গভঙ্গ, বঙ্গভঙ্গ থেকে প্রশ্ন থাকে। তারপর হচ্ছে আমাদের যেমন নীল বিদ্রোহ থেকে প্রশ্ন থাকে, নীল বিদ্রোহ, নীল বিদ্রোহ থেকে প্রশ্ন থাকে। সিপাহী বিদ্রোহ থেকে প্রশ্ন থাকে, সিপাহী বিদ্রোহ থেকে পরীক্ষায় প্রশ্ন থাকে, ঠিক আছে? এরপর আমাদের প্রশ্ন থাকে দ্বিজাতিতত্ত্ব থেকে, জাতিতত্ত্ব থেকে পরীক্ষায় প্রশ্ন থাকে। তারপর হচ্ছে লাহোর প্রস্তাব, লাহোর প্রস্তাব থেকে পরীক্ষায় প্রশ্ন থাকে। এই কয়েকটা টপিক যদি আপনি ভালোভাবে বেসিক ভাবে শিখতে পারেন, এখান থেকে দেখবেন যে আপনার অনায়াসে 1 মার্কের প্রশ্ন রেডি হয়ে আছে আপনার পরীক্ষায় পাওয়ার জন্য। আচ্ছা, এরপরে আমাদের ভাষা আন্দোলন থেকে, এই টপিকগুলো থেকে আগে অনেক প্রশ্ন আসতো। ভাষা আন্দোলন, ভাষা আন্দোলন থেকে আমাদের আগে অনেক প্রশ্ন আসতো। তবে এবার আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলন থেকে অনেক প্রশ্ন কম আসতেছে। ভাষা আন্দোলন থেকে আমাদের এবং মহান মুক্তিযুদ্ধ থেকে আমাদের প্রশ্ন কম আসতেছে। তো ভাষা আন্দোলন থেকে মূলত আমাদের ভাষা আন্দোলন ভিত্তিক সংগঠন দেখব। যেমন এখান থেকে আমাদের তমুদ্দুন মজলিসটা ইম্পর্টেন্ট, তমুদ্দুন মজলিস, তমুদ্দুন মজলিসটা হলো ইম্পর্টেন্ট, তমুদ্দুন মজলিসটা আপনারা পড়বেন। এরপর হচ্ছে আমাদের সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম
সংগ্রাম পরিষদ, এটিও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। আচ্ছা, এরপর আমাদের 1952 সালের চূড়ান্ত ভাষা আন্দোলন, চূড়ান্ত ভাষা আন্দোলন। এরপর আমাদের যে ভাষার যে ইউনেস্কো 21শে ফেব্রুয়ারির স্বীকৃতি যে 21শে ফেব্রুয়ারি যে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দিয়েছে, এটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। তারপর এখানে যেমন আমাদের সিয়েরা লিওন, আফ্রিকার যে সিয়েরা লিওন কি করেছে, আমাদের বাংলাকে দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে। এটি এবার আপনার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আর আমাদের ভাষা আন্দোলন থেকে আর যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ, আর অনেক বিষয়গুলো ছিল, বাট আমাদের এই যে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে এগুলো পরিবর্তিত হয়ে যাচ্ছে। এগুলো অনেক সিলেবাস আমাদের থেকে এবার মাইনাস হচ্ছে। এখান থেকে আমাদের 69-এর গণ অভ্যুত্থানটা পড়বেন। 69-এর কিটা পড়বেন, গণ অভ্যুত্থানটা পড়বেন। 69-এর গণ অভ্যুত্থানটা পড়বেন। 69-এর গণ অভ্যুত্থানটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। তো ভাষা আন্দোলন থেকে আমরা একদম পুরোপুরি যে প্রশ্নগুলো এখান থেকে আসবে, এই কয়েকটা গুরুত্বপূর্ণ সাজেশন আপনাদেরকে দিয়ে দিলাম। এরপর আমরা মহান মুক্তিযুদ্ধ থেকে দেখব। আচ্ছা, আপনারা এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানান। যারা আছেন এই পর্যন্ত, যারা দেখতেছেন আমাকে, তারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আসলে আমরা খুব শীঘ্রই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ক্লাসগুলো নিয়ে আসবো। আর আমাদের এই পেজে আপনারা পরীক্ষা পাবেন চমৎকার, একদম পুরো যেভাবে পিএসসির আমাদের প্রাইমারি যে পরীক্ষার প্রশ্নগুলো হয়, রিয়েল মডেল টেস্টগুলো আপনারা পাবেন। তো আমাদের সাথে কি হতে হবে, যুক্ত হতে হবে। আচ্ছা, এরপর আমরা মহান মুক্তিযুদ্ধ থেকে কি পড়ব? মহান মুক্তিযুদ্ধ এবার মুক্তিযুদ্ধ থেকে অনেক প্রশ্ন কম থাকবে। এখানে আমাদের মূলত থাকবে হচ্ছে যে মহান মুক্তিযুদ্ধের সেক্টর থেকে পরীক্ষায় প্রশ্ন থাকবে। সেক্টর, এই সেক্টরগুলো পড়বেন। মুক্তিযুদ্ধে সেক্টর এবং সেক্টর কমান্ডারটা পড়বেন। সেক্টর কমান্ডার এখানে মুক্তিযুদ্ধ থেকে। তারপরে মুক্তিযুদ্ধ থেকে সেপ্টেম্বর অন যশোর রোড, এই কবিতাটা পড়বেন। সেপ্টেম্বর অন যশোর রোড, সেপ্টেম্বর অন যশোর রোড। আর এখান থেকে পড়তে হবে কি, কনসার্ট ফর বাংলাদেশ, কনসার্ট ফর বাংলাদেশটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। আর মুক্তিযুদ্ধ থেকে এখান থেকে পরীক্ষা প্রশ্ন হয় মুক্তিযুদ্ধের খেতাব, মুক্তিযুদ্ধের খেতাব। মুক্তিযুদ্ধ থেকে আমরা এবার চারটা ভালোভাবে পড়লে কিন্তু কমন দেখতে পাচ্ছি। সেক্টর কমান্ডার, সেপ্টেম্বর অন যশোর রোড, কনসার্ট ফর বাংলাদেশ, আর মুক্তিযুদ্ধের খেতাবগুলো, যে আমাদের খেতাব প্রাপ্ত মুক্তিযুদ্ধ কতজন আছে, বীরশ্রেষ্ঠ কারা কারা, এগুলো। আচ্ছা, এরপর আমরা কি দেখব? আমাদের এরপরে আপনাকে পড়তে হবে কি, বাংলাদেশের
বাংলাদেশের কৃষি থেকে আমরা কি পড়বো? বাংলাদেশের কৃষি। বাংলাদেশের কৃষি। বাংলাদেশের কৃষি থেকে মূলত যে প্রশ্নগুলো হয় আমাদের, সেটা যে কৃষিতে যে উন্নত জাতের ফসলগুলো, কৃষিতে আমাদের যে উন্নত জাতগুলো আছে, কৃষিতে যে উন্নত জাত আছে, এই উন্নত জাতের ফসলগুলো থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন থাকে যে উন্নত জাতের ফসল, উন্নত জাতের ফসল, যেমন ধরুন আলুর উন্নত জাত কি আছে, গমের উন্নত জাত কি আছে, ভুট্টার উন্নত জাত কি আছে, এই বিষয়গুলো থেকে কৃষি থেকে আমাদের প্রশ্ন আসে। আর এখান থেকে আসে কৃষি বিষয়ক সংস্থা থেকে, কৃষি বিষয়ক সংস্থা, কৃষি বিষয়ক সংস্থা থেকে আসে। যেমন ধরুন আপনাকে দিয়ে দিল যে বিআরডিসি এর পূর্ণরূপ কি, বা দিয়ে দিল যে বিনা এর পূর্ণরূপ কি, বা দিয়ে দিল যে সার্ক কৃষি তথ্য কেন্দ্র এর এলাবোরেশনটা কি। তো এইগুলো থেকে আমাদের মূলত পরীক্ষায় প্রশ্ন থাকে। আচ্ছা, এখানে আমাদের আরেকটু পড়তে হয় যে বাংলাদেশের সম্পদ, বাংলাদেশের সম্পদ থেকে কিছু প্রশ্ন আসে। বাংলাদেশের সম্পদ বলতে হচ্ছে আমাদের সম্পদ, যেমন আমাদের রয়েছে খনিজ সম্পদগুলো আমরা দেখব। তারপরে আমাদের বনজ সম্পদ, আর একটা হচ্ছে আমাদের মৎস্য সম্পদ। এই সম্পদগুলো থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন থাকে। আচ্ছা, এরপর আপনারা পড়বেন বাংলাদেশের জনসংখ্যা থেকে। বাংলাদেশের জনসংখ্যা। এটা আসলে আমাদের যে প্রচলিত বইগুলো আমরা পড়ি, এটা অনেক বড় একটা অধ্যায়, বাট এখান থেকে আমরা সিলেক্টিভ মেথডে যে বিষয়গুলো আপনাদের জন্য সিলেক্ট করেছি, এখান থেকে পড়লে আপনি অনায়াসে 1 থেকে 2 মার্কের প্রশ্ন আপনি আপনার পরীক্ষায় কমন রাখতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে এই টপিকগুলো কি কি? এই টপিকগুলো হলো আমরা পড়বো এখান থেকে আদমশুমারি পড়বো। আদমশুমারি, যে আমাদের প্রথম আদমশুমারি কখন হয়েছে, আমাদের এই পর্যন্ত কয়টা আদমশুমারি হয়েছে, সর্বশেষ আদমশুমারিটা কবে হয়েছে, বা সর্বশেষ আদমশুমারিটার নাম কি, এগুলো আমরা পড়বো। আরেকটা পড়তে হবে এখান থেকে, একটা সংস্থা আছে জনসংখ্যা বিষয়ক, এটা হচ্ছে নিপোর্ট। এখান থেকে পরীক্ষা প্রশ্ন থাকে নিপোর্ট, এখান থেকে পরীক্ষা প্রশ্ন থাকে নিপোর্ট, জনসংখ্যার নিপোর্ট থেকে পরীক্ষায় প্রশ্ন থাকে নিপোর্ট থেকে পরীক্ষায় প্রশ্ন থাকে। আর আমাদের বাংলাদেশের জনসংখ্যা থেকে জনসংখ্যা দিবস আমরা পড়ব, জনসংখ্যা দিবসগুলো আমরা পড়বো। হ্যাঁ, জনসংখ্যা দিবস পড়বো। আর অর্থনৈতিক সমীক্ষায় আমাদের যে রিসেন্ট কিছু তথ্য আসে, আমাদের নারী পুরুষের অনুপাত, আমাদের গড় আয়ু, তারপর আমাদের মাথাপিছু আয়, আমাদের নারী মৃত্যুর হার, মাতৃমৃত্যুর হার, ঠিক আছে, এই বিষয়গুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আর জনসংখ্যার এই অধ্যায় থেকে বাড়তিভাবে আরেকটা বিষয় পড়বেন, সেটা হলো আমাদের উপজাতি থেকে কিছু প্রশ্ন আসে। উপজাতি, যে আমাদের যে 50টা উপজাতি আছে, এই 50টা উপজাতির মধ্যে গুরুত্বপূর্ণ কিছু উপজাতি আছে, এই উপজাতিদের যে আবাসস্থল, এগুলো আমরা জানবো। উপজাতিদের আবাসস্থল আমরা জানবো। উপজাতিদের আবাসস্থল, কিছু কিছু উপজাতিদের আমাদের কি জানতে হবে? উৎসব জানতে হবে, উৎসব আমরা জানবো। তারপরে আমাদের পরিবার কাঠামো, ঠিক আছে, পরিবার কাঠামো আমরা জানবো, কিছু কিছু উপজাতিদের পরিবার কাঠামো।
যেমন আমাদের গারো মাতৃতান্ত্রিক, তারপরে আমাদের হলো খাসিয়া মাতৃতান্ত্রিক, এরকম কিছু কিছু উপজাতিদের আমাদের পরিবার কাঠামোটা ভালো করে জানতে হবে। আর এখান থেকে আমরা আমাদের উপজাতি পড়লেও এখান থেকে আমাদের 1 মার্কের এই কয়েকটা টপিক পড়লে আমাদের 1 মার্ক এখান থেকে কিন্তু ধরা থাকতেছে। আপনাকে কি করতে হবে, ধরা নাম্বারগুলো এই সেক্টরটাকে চিনতে হবে কোথাও ধরা নাম্বারটা আছে। আচ্ছা, আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পারছেন। এই পর্যন্ত যারা বুঝতে পারছেন তারা আমাকে কমেন্ট করুন। আর আমাদের ডেসক্রিপশনে আমাদের পেজের লিঙ্কটা দেওয়া আছে, জবমেড একাডেমি। আপনারা দ্রুত নিজেও জয়েন হন এবং আপনার বন্ধুদেরকেও জয়েন করে ফেলুন। আমরা দ্রুত আমাদের জবমেড একাডেমির পেজ থেকেই আপনাদের জন্য লাইভে চলে আসব। আচ্ছা, এরপর আমরা বাংলাদেশের অর্থনীতি থেকে আমাদের কিছু পড়তে হবে। বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের অর্থনীতি থেকেও আমাদের এখান থেকে 1 থেকে 2 মার্কের প্রশ্ন কিন্তু আপনি পেতে পারেন। বাংলাদেশের অর্থনীতি আমাদের জিডিপিটা পড়তে হবে, আমাদের মাথাপিছু আয় পড়তে হবে, আমাদের প্রবৃদ্ধিটা পড়তে হবে, আমাদের বাজেট, এই বাজেটের মূল্যস্ফীতি পড়তে হবে। এরপর আমাদের যে বাংলাদেশের অর্থনীতির আরো একটা বড় পার্ট হচ্ছে আমাদের রাজস্ব, ঠিক আছে, আমাদের আয়কর, আমাদের ভ্যাট, ট্যাক্স, এগুলো বিষয়গুলো আমাদের পড়তে হবে। ঠিক আছে, আমাদের যে বর্তমান সময়ে যে গভর্নমেন্ট আছে সবচেয়ে বেশি ফোকাস করতেছে কোথা দিক দিয়ে, এই বাংলাদেশের অর্থনীতি থেকে। এখান থেকে কিন্তু বেশি প্রশ্ন আসবে আপনাদের, যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের যে 3-0 তত্ত্ব এগুলো, বা সামাজিক ব্যবসা এই ধরনের, বা গ্রামীণ ব্যাংক, এই রিলেটেড প্রশ্নগুলো আপনাদের সবচেয়ে বেশি আসবে। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা অধ্যায় আছে শিল্প বাণিজ্য। কি হচ্ছে? শিল্প ও বাণিজ্য থেকে আমরা কিছু করবো, শিল্প ও বাণিজ্য। এখান থেকেও আপনি 1 থেকে 2 মার্কের প্রশ্ন আমরা থাকবে। শিল্প ও বাণিজ্য, শিল্প বলতে আমাদের কাগজ শিল্প, আমাদের জাহাজ শিল্প, সার শিল্প, তারপর হচ্ছে পাট শিল্প, আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের পোশাক শিল্প। এই শিল্পগুলো আমাদেরকে জানতে হবে। এরপরে এই শিল্প থেকে আমাদের যে আমাদের হলো জিআই পণ্য, এখান থেকে প্রশ্ন আসে। জিআই পণ্য যা আমাদের ভৌগোলিক নির্দেশক পণ্য, জিআই পণ্য থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে। ঠিক আছে, তারপরে কোন কোন দেশের সাথে আমাদের আমদানি বেশি হয়, রপ্তানি বেশি হয়, কোন দেশ থেকে আমাদের রেমিটেন্স বেশি আসে, এই প্রশ্নগুলো পরীক্ষায় মূলত প্রাইমারিতে আসে। আর এরপর আমাদেরকে যে টপিকে দিতে হবে সেটা হচ্ছে বাংলাদেশের সরকার ব্যবস্থা। বাংলাদেশের সরকার ব্যবস্থা, বাংলাদেশের সরকার ব্যবস্থা, বাংলাদেশের সরকার ব্যবস্থা। এখান থেকেও 1 মার্কের প্রশ্ন থাকে, যে আমাদের যে নির্বাহী বিভাগ, তারপর হচ্ছে শাসন, আইন বিভাগ, বিচার বিভাগ, বা আমাদের প্রধানমন্ত্রী হওয়ার বয়স কত লাগে সর্বনিম্ন, রাষ্ট্রপতি হওয়ার বয়স কত লাগে সর্বনিম্ন, ভোটার হওয়ার বয়স কত লাগে সর্বনিম্ন, বা বর্তমান আমাদের রাজনৈতিক দল আছে কয়টা। তবে সবচেয়ে বেশি এইবার আপনাদের প্রশ্ন থাকবে যে জুলাই সনদ থেকে, বা জুলাই সনদ কবে স্বাক্ষরিত হয়, কবে ঘোষণা করা হয়, কয়টা রাজনৈতিক দল স্বাক্ষর করে, ঠিক আছে, কয়টা সংস্কার প্রস্তাব রাখা হয়েছে, এর মধ্যে সাংবিধানিকভাবে কয়টা প্রস্তাব রাখা হয়েছে, এই বিষয়গুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট। আর এরপরে আমাদের রয়েছে বাংলাদেশের সংবিধান। বাংলাদেশের সংবিধান। তো সংবিধান মূলত আমাদের 72-এর সংবিধান, আমাদের বিপ্লবের পরে সংবিধান সংস্কার করা হচ্ছে, সংবিধান সংস্কার কমিশন। তারপরে আমাদের সংবিধান থেকে 1 থেকে 2 মার্কের প্রশ্ন থেকে থাকে, 1 থেকে 2 মার্কের প্রশ্ন থাকে। তো আমি বলবো যে সংবিধানটা একদম, সংবিধান বিশেষজ্ঞ হওয়া লাগবে না আপনাকে, সংবিধান টুকটাক কিছু জানলে কিন্তু পরীক্ষাতে আপনি ফেস করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে সংবিধান যে আমাদের হয়েছে, সংবিধানের মূলনীতি, বিভাগ, অনুচ্ছেদ, গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ, সংশোধনী, এটা একটা পর্বে আপনি ভাগ করে পড়বেন। আর আরেকটা ভাগে পড়বেন হলো আমাদের যে বর্তমান সরকারের আদলে সংবিধান সংস্কার কমিশন হয়েছে, এই বিষয়গুলো আপনারা যদি মনে রাখতে পারেন। আর আরেকটা বিষয় আমাদের পড়তে হবে
যে সাম্প্রতিক বাংলাদেশ, সাম্প্রতিক বাংলাদেশ, এই যে বাংলাদেশে যে সাম্প্রতিক ঘটনাগুলো ঘটছে এই বিষয়গুলো, এই যে আপনারা জানেন গতকাল 21শে নভেম্বর, যে এটা প্রশ্ন হয়ে আসতে পারে যে গতকাল 21শে নভেম্বর যে ভূমিকম্প হলো তার মাত্রা কত ছিল, পরীক্ষার প্রশ্ন। বা ধরেন এর উৎপত্তি স্থল কোথায় ছিল, বা যুক্তরাষ্ট্রের গবেষণা অনুযায়ী কত মাত্রা ছিল, বা ভূমিকম্পের মাপার যন্ত্রের নাম কি, এই প্রশ্নগুলো চলে আসবে। একদম ইজি বিষয়। মানে আমরা যত রকমের এই যে প্রচলিত বইগুলো দেখে আমাদের মাথা নষ্ট হয়ে যায়। তাই এই জন্য আপনাকে আগে জানতে হবে যে আমাদের এই সাধারণ জ্ঞানের হট টপিকগুলো কি কি, এগুলো আমরা আগে একটা লিস্ট করব। আমাদের সাধারণ জ্ঞানটা পড়ার জন্য আগে সুন্দর করে একটা লিস্ট করব, প্রশ্ন অ্যানালাইসিস করে আমরা আগে একটা লিস্ট করব। মূলত আমরা দেখব যে 5 বছরের বিগত সালের প্রশ্ন দেখলে কিন্তু আপনার আর মাস্টার লাগবে না। এটা আমি আমার কথা না, আপনি শুরু করেন, দেখবেন কোনো মাস্টারও লাগবে না, আপনি নিজের পড়া নিজেও করতে পারবেন। হ্যাঁ, তবে ভালো কথা, মানে একজন গাইডেন্স থাকলে আপনার এইগুলো সাজাতে সুবিধা হয়। তাই আমি বলবো বিগত যে 5টায় ধরেন এই যে এইভাবে দেখবেন 5টা প্রশ্নের মধ্যে একটা টপিক দিবেন, এখানে লিখবেন আপনি টপিক দিলেন, টপিক, তারপরে এখানে দিলেন আপনি 2024 সালের প্রশ্ন দেখলেন একটা, তারপরে 23-এর দেখলেন, তারপরে 22-এর দেখলেন, তারপরে 21-এর দেখলেন। আর ধরেন আপনি এখানে টপিক লেখালেন, টপিক সাজালেন, টপিক দেখলেন আপনি মুক্তিযুদ্ধ লিখলেন, মুক্তিযুদ্ধ লিখলেন। আপনি এখানে 24-এ একটা প্রশ্ন আসছে, ধরেন 23-এ আসে নাই, 22-এ আসছে, 21-এ আসছে। এইভাবে যদি আপনি অ্যানালাইসিস করেন দেখবেন আপনার পড়া অনেক অংশে কমে গেছে। এটাই হচ্ছে একটা ট্রিক্স। অনেকেই গতানুগতিক পড়ে, বই নিয়ে বসে ঘর ধরে একদম তোতা পাখির মতো মুখস্থ করে। ভাই, আমাদের তো একটা লিমিটেশন আছে। আমরা যত মাথার মধ্যে রাখবো তত আমাদের ব্রেনটা কিন্তু অ্যাজ লাইক কম্পিউটারের মতো, বুঝতে পেরেছেন? তাই আমরা যদি একটু মাথাটাকে হালকা করে রাখতে পারি, যেই তথ্যগুলো পরীক্ষায় শুধুমাত্র আসবে সেগুলোকে যদি আমরা ক্যাচিং করতে পারি, দেখবেন সেগুলো কিন্তু পরীক্ষায় আমরা হিট করতে পারবো। আর আপনি হিট করলে কিন্তু আপনি আপনার সফলতায় ফিট হবেন। তো যাই হোক, আজকে আপনাদের সাথে আমার আসার কথা ছিল না। আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, আমাদের স্যার শাহিন স্যার, তিনি আজকে নিলেন, আমরা আজকে কথা বললাম। ইনশাল্লাহ আগামী দিন থেকে নিয়মিত ক্লাসগুলো পাবেন। স্যারকে একটু আসার জন্য অনুরোধ করতেছি। স্যার তার আমাদের নতুন প্রতিষ্ঠান জব, ইনশাল্লাহ জব মেট একাডেমি নতুন প্রতিষ্ঠান হিসেবে আমরা যাত্রা শুরু করলাম। আমাদের জন্য সবাই দোয়া করবেন। এই পেজ থেকে এখন সকল ধরনের চাকরি পরীক্ষার প্রস্তুতির কোর্সগুলো পাবেন এবং সকল সিস্টেম, মানে কিভাবে পড়াশোনা করলে এগিয়ে যাওয়া যায় সব পাবেন। যেমন দুদক বলেন, তারপরে আপনার ওই হেলথ বলেন, মানে যে কোনো চাকরি পরীক্ষার এখান থেকে টেকনিকে কোর্সগুলো করানো হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আপনারা এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা সবাই আমাদের পেজটা অন্যদেরকে মেনশন করবেন এবং ইনভাইট করবেন, যেন আমরা খুব দ্রুত পেজটাকে একটু সমৃদ্ধ করে আপনাদের জন্য দ্রুত আমাদের পেজ থেকে লাইভে চলে আসতে পারি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জব মেট একাডেমির সাথেই থাকুন। ধন্যবাদ।